উড়ালপঙ্খী, লিখেছেন হুমায়ুন আহমেদ। আয়নার দিকে তাকিয়ে মুহিব চমকে উঠল। কাকে দেখা যাচ্ছে আয়নায়? এটা কি তার নিজেরই ছায়া, নাকি একচোখা দৈত্য সাইক্লপ? যাকে দেখা যাচ্ছে তার বাঁ চোখ বন্ধ হয়ে আছে। খুব চেষ্টা করলে চোখের সাদা অংশ দেখা যায়, কালো মণি দেখা যায় না। গালের হনু উঁচু হয়ে আছে, থুতনির কাছে খোঁচা খোঁচা দাড়ি। গালের হনু তো আগে উঁচু ছিল না, বেছে বেছে আজই উঁচু হয়ে গেল। সারা মুখে কেমন চিমসে ভাব চলে এসেছে। রাতে না ঘুমোলে এরকম হয়, কিন্তু গত রাতে তার ঘুম খুব ভালো হয়েছে। ঘুমের মধ্যে সে ইন্টারেস্টিং একটা স্বপ্নও দেখেছে। স্বপ্নটা এখন মনে পড়ছে না, দুপুরের দিকে মনে পড়বে। মুহিবের স্বপ্ন মনে পড়ে দুপুরের পর। এই চেহারা দুরুস্ত করা যায় কিভাবে? শেভ করে থুতনির দাড়ি ফেলে দেয়া যাবে, ক্রিম ঘষে মুখের চিমসে ভাব হয়তো বা কিছুটা কাটান দেয়া যাবে। কিন্তু বাঁ চোখের গতি কি হবে? এই চোখ নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া যায়, কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া যায় না। আজ সকাল 11টায় দ্য অ্যারন্স নামে একটা কোম্পানির সঙ্গে তার ইন্টারভিউ। তারা দ্বিতীয় দফায় ডেকেছে। দ্বিতীয়বার যখন ডাকছে তখন নিশ্চয়ই কোনো ঘটনা আছে। চোখের এই অবস্থা দেখলে ইন্টারভিউ বোর্ডের কর্তারা কি সেই বিশেষ ঘটনা ঘটাবেন? এখন বাজছে 8টা, হাতে আরো 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টায় চোখের কোনো গতি করা যাবে কি? জল চিকিৎসা শুরু করলে কেমন হয়? যে কোনো রোগের প্রথম চিকিৎসা হলো জল চিকিৎসা। কিছু কিছু রোগের শুধু যে প্রথম চিকিৎসা তা না, শেষ চিকিৎসাও। কথাগুলো মুহিবের বড় চাচা তৌফিকুর রহমান সাহেবের। পেনশন নিয়ে 5 বছর ধরে তিনি বাড়িতে বসে আছেন, অবসর কাটাচ্ছেন নানাবিধ চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করে। ওনার কর্মকাণ্ড পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে ভালো হতো, তা নেই। তিনি বাড়িতে কিছু ভেষজ ঔষধও বানাতে শুরু করেছেন। তার প্রথম প্রচেষ্টা অলিভ লিফ এক্সট্রাক্ট। হামানদিস্তায় জলপাই গাছের কচি পাতা পেশা হচ্ছে, তার সঙ্গে আগার আগার মিশিয়ে ডালের বড়ির মতো বড়ি বানিয়ে রোদে শুকানো হচ্ছে। শুকানোর পর এই ঘোর কৃষ্ণবর্ণ বস্তুটাকে দেখাচ্ছে ছাগলের লাদির মতো। এই ছাগলের লাদি দৈনিক একটা করে খেলে নবযৌবন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই থাকবে না। ছাগলের লাদি শরীরের সমস্ত দূষিত পদার্থ ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে নেবে। শরীরে চলে আসবে কমনীয় কান্তি। মুহিব গত 4 দিনে 4টা ট্যাবলেট খেয়েছে। আজ যদি খায় তাহলে শরীরে 5ম ডোজ পড়বে। চোখে প্রবল বেগে পানির ঝাপটা দিতে দিতে তার মনে হলো কোনো কারণ ছাড়াই এই যে তার চোখ ফুলে গেল, চেহারায় চিমসে ভাব চলে এলো, এইসব ছাগলের লাদির সাইড এফেক্ট না তো? যে ওষুধে নবযৌবন নিয়ে আসবে তার কিছু সাইড এফেক্ট তো থাকারই কথা। নবযৌবন নিয়ে আসবে ঠিকই, সঙ্গে সঙ্গে
নবযৌবন প্রাপ্ত মানুষটার একটা চোখ বসিয়ে দিয়ে যাবে। দরজায় টোকা পড়ছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, দরজায় যে টোকা দিচ্ছে সে কোনো একটা কাজ নিয়ে এসেছে। কাজ ছাড়া ভোরবেলায় কেউ বেকার যুবকের কাছে আসে না। হয়তো সকালের নাস্তার ময়দা নেই, মোড়ের দোকান থেকে ময়দা আনতে হবে, কিংবা চিঠি নিয়ে এক্ষুনি কারোর বাসায় যেতে হবে। সেই লোক অফিসে চলে যাবার আগেই তাকে ধরতে হবে। যিনি দরজা ধাক্কাচ্ছিলেন তিনি এখন সগলায় জানান দিলেন, বিরক্ত গলা, মুহিব, মুহিব। মুহিবের বড় ভাবি ইয়াসমিনের গলা। এই মহিলা অনেক পরিশ্রম করে তার গলায় স্থায়ী বিরক্তি নিয়ে এসেছেন। স্বাভাবিক গল্পগুজবের সময়ও তার গলায় রাজ্যের বিরক্তি ঝরে পড়ে। ভুরু কুঁচকে থাকে, চোখ সরু হয়ে যায়। মুহিব পানির কল বন্ধ করল। জল চিকিৎসার এখানেই ইতি। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, ব্যাপার কি? বাথরুমে ছিলাম ভাবি, শুনতে পাইনি। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? মুহিব হাসি মুখে বলল, আমার জরুরি কাজ থাকবে কি জন্যে? ইয়াসমিন তীক্ষ্ণ গলায় বলল, প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেবে না। কাজ আছে কি না সেটা বলো। কাজ নেই। মাঝারি সাইজের দুটো ডিমওয়ালা ইলিশ মাছ এনে দিয়ে যাবে। পদ্মার ইলিশ আনবে, বার্মিজ ইলিশ পাওয়া যায়। ভুলেও বার্মিজটা আনবে না। বার্মিজ ইলিশ, পদ্মার ইলিশ চিনব কিভাবে? মাছওয়ালাকে জিজ্ঞেস করবে। পদ্মার ইলিশ গোলগাল হয়, বার্মিজটা হয় লম্বা টাইপের, মুখ বোঁচা। আধা কেজি সরিষা আনবে। পুরনো সরিষা আনবে না, পুরনোটা তিতা হয়। আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচামরিচ, 200 গ্রাম জিরা। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। মনে থাকবে না, ভুলে যাবে। কাগজে লিখে নাও। ভাবি, মনে থাকবে, আমার স্মৃতিশক্তি ভালো। কি কি আনতে হবে বলো তো শুনি। 2টা পদ্মার ইলিশ, আধা কেজি নতুন রাই সরিষা, কাগজি লেবু, কাঁচামরিচ, 200 গ্রাম জিরা। হয়েছে না? 10-এ 10 পেয়েছি কি না বলো। তুমি আসল ব্যাপারটাই ভুলে গেছো, ডিমওয়ালা ইলিশ। তোমার ভাই ইলিশ মাছ খাবে না, ইলিশ মাছের ডিমের ঝোল খাবে। 1000 টাকা রাখো, যা বাঁচে ফেরত দেবে। অবশ্যই ফেরত দেব। তোমার ভাইয়ের এক মহিলা কলিগ আছেন, নাম নাইলা। ওনার মনে হয় কোনো কাজকর্ম নেই, প্রতিদিন একটা রান্নার রেসিপি বলেন। তোমার ভাই সেটা মাথায় করে বাসায় নিয়ে আসে। মুহিব গলা নামিয়ে বলল, প্রেম ট্রেম হয়ে যায়নি তো ভাবি? আমার সঙ্গে রসিকতা করবে না, রসিকতা আমার ভালো লাগে না। সরি। বড় চাচা তোমাকে ডাকছেন, উনিও কি যেন আনাবেন, তার সঙ্গে দেখা করে যেও। আর দয়া করে এক্ষুনি একটা কাগজে লিখে নাও কি কি আনতে হবে। মুহিব আবারও বাথরুমে ঢুকল। জল চিকিৎসায় চোখের কিছু হয়নি। শেভ করে মোটামুটি ভদ্রস্থ হবার চেষ্টা করা দরকার। তার চোখের এই অবস্থাটা ভাবি লক্ষ্য করেননি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মনে হচ্ছে এই বাড়ির কেউ এখন তার দিকে ভালো করে তাকায় না, তাকালেও কিছু দেখে না। বোধহয় সে H.G. ওয়েলসের অদৃশ্য মানব হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা করা যেতে পারে।
সবার সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, অকারণেই কিছু কথাবার্তাও বলতে হবে। দেখতে হবে যাদের সামনে ঘোরাঘুরি করা হলো তাদের মধ্যে কতজন বলে, আরে চোখে কি হয়েছে? কেউ বলবে, এরকম মনে হচ্ছে না। তৌফিকুর রহমান দোতলার বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের পাতা রোদে, তিনি ছায়াতে। পায়ের পাতায় অলিভ অয়েল মাখানো। অলিভ অয়েল সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে পাকে রক্ষা করবে। আবার সূর্যের উপকারী রশ্মি, যা শরীরে ভিটামিন ডি তৈরি করবে, তাকে বাধাগ্রস্ত করবে না। তৌফিকুর রহমানের হাতে বিজ্ঞানের একটা বই। লেখকের নাম মিশিও কাকু। বইটার নাম হাইপার স্পেস। ভোরবেলায় তিনি ধর্ম এবং বিজ্ঞানের বই পড়েন, রাতে পড়েন বিকল্প চিকিৎসা পদ্ধতি বিষয়ক বই। তৌফিকুর রহমান সাহেবের বয়স 60-এর ওপরে। চিরকুমার থাকার কারণে কিংবা নানাবিধ চিকিৎসা পদ্ধতির কারণে চেহারায় বয়সের ছাপ পড়েনি। যুবক বয়সে তিনি যে অত্যন্ত সুপুরুষ ছিলেন তা এখনো বোঝা যায়। নিজের পোশাক আশাক নিয়ে তিনি অত্যন্ত সচেতন। এই ভোরবেলাতেও তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরেছেন, নীল পাড়ের ধবধবে সাদা লুঙ্গি, কোলের ওপর ঘিয়ে রঙের পাতলা চটকদার চাদর ফেলে রাখা। এখন আষাঢ় মাস, চাদরের প্রয়োজন নেই। এই চাদরটা তার সাজসজ্জার অংশ। মুহিব বড় চাচার পাশে এসে দাঁড়ালো। তৌফিকুর রহমান বই থেকে মুখ না তুলেই বললেন, গুড মর্নিং, তোর কি খবর? মুহিব বলল, আমার খবর ভালো। আপনি আমাকে ডেকেছেন? না তো, ভোরবেলাটা আমি একা থাকতে পছন্দ করি, কাউকে ডাকাডাকি করি না। মুহিব বলল, বড় ভবির কাছে শুনলাম আপনি ডেকেছেন। তৌফিকুর রহমান বই থেকে চোখ তুললেন। ইজি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, মনে পড়েছে, বড় বৌমাকে বলেছিলাম তোকে খবর দিতে। তুই একবার সময় করে স্বর্ণকারের দোকানে যাবি। আমি রূপা এবং সোনা দিয়ে দুটা হামানদিস্তা বানাবো। কত খরচ পড়বে জেনে আসিস। সোনা রূপা দিয়ে হামানদিস্তা বানাতে হবে কেন? তৌফিকুর রহমান আগ্রহের সঙ্গে বললেন, রূপা আর সোনা হলো নন রিঅ্যাক্টিভ মেটাল, নোবেল মেটাল। আমি যেসব ওষুধপত্র বানাচ্ছি তার সঙ্গে নোবেল মেটালের তৈরি হামানদিস্তার কোনো রিয়াকশন হবে না। রূপা নন রিঅ্যাক্টিভ আপনাকে কে বলল? কিছুদিন রেখে দিলেই সিলভার অক্সাইডের কালো আস্তর পড়ে যায়। সোনা দিয়ে বানাতে পারেন। আধা সেরের মতো সোনা লাগবে, ৬,০০০ টাকা করে তোলা, ১,২,০০০ টাকা লাগবে। বলিস কি, এ তো দেখি বিরাট প্রবলেম। পাথরের হামানদিস্তা ব্যবহার করতে পারেন। পাথর ইনার্ট বস্তু, পাথর কোনো রিয়াকশন ফিয়াকশনে যাবে না, ঝিম ধরে থাকবে। তৌফিকুর রহমান উৎসাহের সঙ্গে বললেন, কথাটা ভালো বলেছিস। পাথরের হামানদিস্তার কথা আমার মনেই আসেনি। সোনা রূপা নিয়ে ঘটঘট করছি। তুই খোঁজ নে কি রকম দাম, কোথায় পাওয়া যায়। আচ্ছা, জলপাই পাতার এক্সট্রাক্ট খাচ্ছিস তো? হ্যাঁ। কি মনে হয়, উপকার পাচ্ছিস?
বুঝতে পারছি না। বুঝতে পারবি না কেন? শরীরে সতেজ ভাব আসছে না? আসছে মনে হয়। ট্রিটমেন্ট শুরুর আগে একবার লিপিড প্রোফাইল করানো হয়েছে। 1 মাস পার হবার পর একটা লিপিড প্রোফাইল করাবি। আগেরটার সঙ্গে মিলিয়ে দেখব কি অবস্থা। আসলে আমাদের সঙ্গে একজন ফুল টাইম ডাক্তার থাকা দরকার। তোর বন্ধু বান্ধবের মধ্যে কেউ ডাক্তার আছে? না, আমার সবই বেকার বন্ধু বান্ধব। এদের মধ্যে যারা যারা চাকরি পাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। বেকাররা বেকার ছাড়া অন্য কারো সঙ্গে মিশতে চায় না। চাকরির ব্যাপারটা মাথা থেকে দূর করে দে। স্বাধীনভাবে কিছু করার চিন্তা ভাবনা কর। 200 বছর ব্রিটিশদের গোলামি করার ফল এই হয়েছে। জাতিগতভাবে আমাদের ডিএনএর ভেতর ঢুকে গেছে যে কোনো ভাবে একটা চাকরি করতে হবে। তুই এর ভেতর থেকে বের হয়ে আসার চেষ্টা কর। দেখি। দেখা দেখির কিছু নেই। কংক্রিট চিন্তা ভাবনা করে আমার কাছে আয়। অল্প স্বল্প ক্যাপিটালের ব্যবস্থা করা যাবে। আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা আছে। বড় চাচা, এখন তাহলে যাই? আচ্ছা, যা। জলপাই এক্সট্রাক্টটা খেতে ভুল করবি না। রোজ ভোরবেলা একটা করে ট্যাবলেট। ওষুধটার একটা নাম দেন না কেন? এক্সট্রাক্ট শুনতে কেমন যেন লাগে। তৌফিকুর রহমান উৎসাহিত গলায় বললেন, ভালো কথা মনে করেছিস। আমিও নাম নিয়ে ভাবছি। কয়েকটা নাম মনে এসেছে, তুইও চিন্তা ভাবনা কর। যেসব নাম মাথায় আসে একটা কাগজে লিখে ফেল। তারপর একদিন বসে নাম সিলেক্ট করে ফেলবো। মুহিব বলল, এই মুহূর্তে আমার মাথায় একটা নাম ঘুরঘুর করছে চাচা। জলপাই বটিকা। নামটা আপনার কাছে কেমন লাগছে? তৌফিকুর রহমানের মুখ সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। তিনি কড়া গলায় বললেন, জলপাই বটিকা মানে? মুহিব মিনমিন করে বলল, দেশি ওষুধের দেশি নাম। তৌফিকুর রহমান গম্ভীর গলায় বললেন, তোর কথার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই পুরো ব্যাপারটা খুব হালকাভাবে দেখছিস। আমি অ্যানয়েড বোধ করছি। আমি 8-10টা পেনশন খাওয়া মানুষের মতো না। আমি কোনো খেলা খেলছি না। আচ্ছা, ঠিক আছে, এখন যা। তোর সঙ্গে পরে এই নিয়ে কথা হবে। মুহিব সিঁড়ি দিয়ে নামার সময় বাঁ চোখে একবার হাত দিল। যা ভাবা গেছে তাই। জল চিকিৎসায় উল্টা রিয়াকশন হয়েছে। চোখ আরো ফুলেছে। বড় চাচার চোখে পড়েনি, পড়ার কথাও না। তিনি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। মুহিবের ধারণা, তিনি যদি সরাসরি তার মুখের দিকে তাকিয়েও কথা বলতেন তাহলেও চোখে পড়তো না। মুহিবের মা মনোয়ারা রান্নাঘরে, চুলা থেকে দূরে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে উঁচু জল চৌকিতে বসে আছেন। রান্নাবান্না তদারকির জন্যে তিনি অর্ডার দিয়ে জল চৌকিটা বানিয়ে নিয়েছেন। জল চৌকির ওপর নারিকেলের ছোবড়া গদিও আছে। সকালের নাস্তার সময় তিনি এসে জল চৌকিতে বসেন। দুপুরে রান্না না হওয়া পর্যন্ত সেখানেই থাকেন। সবকিছু তার চোখের সামনে হতে হয়। তাওয়া থেকে পরোটা নামানোর সময় প্রতিটা পরোটা তাকে দেখিয়ে নিতে হয়।
তিনি সারাক্ষণই নির্দেশ দিতে থাকেন, মতির মা, এর নাম পরোটা ভাজা, এক পিঠ হয়েছে, আরেক পিঠ কাঁচা, তেলে চপচপ করছে। আমার কি তেলের খনি আছে? একটা পরোটার জন্য যে পরিমাণ তেল দিয়েছ, এই তেলে ছোটখাটো দুটো পরিবারের 1 মাসের রান্না হয়। তোমাকে দিয়ে আমার পোষাবে না মতির মা। তুমি বরং বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে বাবুর্চির কাজ পাও কিনা দেখো। আমার বাড়িতে তোমাকে দিয়ে হবে না। মনোয়ারার অভ্যাস ঘন ঘন চা এবং জর্দা দিয়ে পান খাওয়া। হয় তার মুখে ময়মনসিংহের স্পেশাল জর্দার পান থাকবে, আর নয়তো চা থাকবে। মুখ কখনো খালি থাকবে না। মাঝে মাঝে দুটোই একসঙ্গে চলতে থাকে। গালের এক পাশে পান জর্দা রেখে অন্য পাশ দিয়ে তিনি নাকি চা খেতে পারেন, তার কোনোই সমস্যা হয় না। তিনি প্রেসারের রোগী। রান্নাঘরে চুলার গরমে তার থাকা নিষেধ, কিন্তু তিনি থাকবেন এবং তার 2 পুত্রবধূর কারোর না কারোর সঙ্গে একটা ঝগড়ার সূত্রপাত করবেন। এই ঝগড়া তিনি একাই অনেক দূর টেনে নিয়ে যাবেন। রাগ দেখিয়ে দুপুরে ভাত না খেয়ে দরজা বন্ধ করে ঘুমুতে যাবেন। অনেক সাধ্য সাধনা করে সন্ধ্যাবেলায় তার রাগ ভাঙানো হবে। তিনি অবেলায় খেতে বসবেন। ভাত খাবার ঘণ্টাখানিকের মধ্যে তার মেজাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে। যার সঙ্গে ঝগড়া হয়েছে রাতে তাকে পাশে নিয়েই ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখতে বসবেন। ডিভিডি প্লেয়ারটা তার মেজমের জামাই সৌদি আরব থেকে পাঠিয়েছে। এটা তার শোবার ঘরে টেলিভিশনের সঙ্গে সেট করা। তিনি প্রতি রাতে ঘুমোবার আগে একটা ছবি দেখেন। এই সময় বাড়ির সব মেয়েকে, কাজের 2টি মেয়ে সহ, তার পাশে থাকতে হয়। ছবি দেখা তার অভ্যাসের মতন হয়ে গেছে। যে রাতে তিনি ছবি দেখতে পারেন না, সে রাতে তার ঘুম হয় না। প্রেসারে সমস্যা হয়। নিচেরটা 120 থেকে 125 হয়ে যায়। মুহিব মায়ের খোঁজে রান্নাঘরে ঢুকল। মুহিবের আসল উদ্দেশ্য তার চোখ ফোলাটা মার নজরে পড়ে কিনা। মুহিব বলল, মা, চা হবে? মনোয়ারা বললেন, না, চুলা দুটোই বন্ধ। তোমার কিছু লাগবে? নিউ মার্কেটে যাব। ভিডিওর দোকান থেকে একটা ছবি নিয়ে আসিস। কি ছবি আনবো? নাম বলো। কয়লা নামে কোনো ছবি আছে কিনা দেখিস তো। বোবার কাহিনী। শাহরুখ খান আছে, মাধুরী আছে, অমরেশ পুরী আছে। সবাই দেখে ফেলেছে, আমার দেখা হয়নি। জর্দা টর্দা কিছু লাগবে না? না, রান্নাঘরে এতক্ষণ থাকবি না। কাজের মেয়েরা রান্নাঘরে থাকে। রান্নার সময় এদের কাপড় চোপড়ের দিকে নজর থাকে না। এই জন্যে পুরুষ মানুষের রান্নাঘরে ঘুরঘুর আমার খুবই অপছন্দ। মা, একটু দেখো না, 1 কাপ চা দেয়া যায় কি না। বললাম তো না। একটা কথা 50 বার করে বলতে হবে? মুহিব রান্নাঘর থেকে বের হলো। তার চোখের অবস্থা মনোয়ারার নজরে পড়ল না। খুবই আশ্চর্যের ব্যাপার। সে কি সত্যি সত্যি ইনভিজিবল ম্যান হয়ে যাচ্ছে? সব বেকার যুবকের ক্ষেত্রেই কি এটা ঘটে? থাকে মানুষ, এক সময় হয়ে যায় ছায়া মানুষ, শ্যাডো ম্যান। খাবার ঘরের ডাইনিং টেবিলে নাস্তা দেয়া হয়েছে। মুহিবের বড় 2 ভাই
পাশাপাশি গম্ভীর মুখে বসে আছে। দুজনকেই চরম বিরক্ত বলে মনে হচ্ছে। বড় ভাই তোফাজ্জল করিমের হাতে খবরের কাগজ। খবরের কাগজ আগে কেউ পড়ে ফেললে সে পড়তে পারে না। এ কারণেই ইয়াসমিন বাড়িতে খবরের কাগজ আসা মাত্র স্বামীর হাতে তুলে দেয়। সকালবেলার মতো ইয়াসমিনের কাজ শেষ। সে চায়ের কাপ হাতে নিজের ঘরে ঢুকে যায়। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর বাড়ি যখন নীরব হয়, তখন সে ধীরে সুস্থে নাস্তা খেতে বের হয়। কোনো রকম হইচই ইয়াসমিনের পছন্দ হয় না। তার মাথা ধরে যায়। মেজ ভাই মোফাজ্জল করিমের স্ত্রী রোকেয়ার সকালটা কাটে অসম্ভব ব্যস্ততায়। রোকেয়ার দায়িত্ব হলো তার দুই মেয়েকে স্কুলে পৌঁছে দেয়া। মেয়ে দুটো যমজ, একজনের নাম ক আর একজনের নাম খ। যমজ মেয়ে হবার সংবাদে খুশি হয়ে মোফাজ্জল করিম দুই মেয়ের এই অদ্ভুত নাম রেখেছে। মেয়ে দুটির জন্ম 21শে ফেব্রুয়ারিতে। সেই হিসেবে নাম দুটির হয়তোবা খানিকটা গুরুত্ব আছে। ক এবং খ দুই বোনই স্কুলে যাবার আগে আগে খুব যন্ত্রণা করে। কান্নাকাটি না, হইচই চিৎকার না, ভারী কোনো কিছু আঁকড়ে ধরে বসে থাকে। কার সাধ্য তাদের ছুটিয়ে নিয়ে স্কুলে যায়। ক খ দুই বোনের যন্ত্রণায় বাড়ির সবাই অস্থির। তবে যন্ত্রণার পুরোটাই নীরব যন্ত্রণা। বাড়ির কেউ দুই মেয়েকে কখনো কাঁদতে শোনেনি। মুহিব বসার ঘরে ঢুকতেই মোফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর ভাবিকে একটু সাহায্য করত। পিচ্ছু দুটোকে রিকশায় তুলে দে, এরা আমার জীবন নষ্ট করে ফেলল। যে কোনো একদিন দেখবি বাড়ি ঘর ছেড়ে সুন্দরবনের দিকে হাঁটা দিয়েছি। মুহিব কিছুক্ষণ অপেক্ষা করল। দুই ভাইকে সুযোগ দিল তার দিকে ভালো করে তাকাবার। চোখ নিয়ে কেউ কিছু বলে কি না তার জানার শখ। কেউ কিছু বলল না। বড় ভাই খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মেজজন চামচ দিয়ে ঠ্যানঠ্যানা পাতলা খিচুড়ি মুখে দিচ্ছে। তার চোখ মুখের ভঙ্গি এরকম যেন চামচে করে ইঁদুর মারা বিষ খাচ্ছে। 9:10 বাজে। মুহিব বসে আছে খায়রুল মিয়ার টি স্টলে। আলমদিনা রেস্টুরেন্ট। পরোটা, বুন্দিয়া এবং ডিমের অমলেট দিয়ে সকালের নাস্তা করেছে। প্রথম কাপ চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে দ্বিতীয় কাপ চা। দ্বিতীয় কাপ চা খাবার ইচ্ছা তার ছিল না, খায়রুল মিয়ার জন্য খেতে হচ্ছে। সে 2 কাপ চা হাতে নিয়ে নিজেই এসে সামনে বসেছে। পান খাওয়া কুচকুচে কালো দাঁত বের করে ফ্যাসফেসে গলায় বলল, ভাইজান নেন স্পেশাল চা, কাঁচা পাত্তি। খায়রুল মিয়া একজন গলাবিহীন মানুষ। তাকে দেখে মনে হয় তার মাথাটা সরাসরি ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক গলার ঝামেলায় যাননি। ছোটবেলায় কি যেন সমস্যা হয়ে ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। তার বেশিরভাগ কথাই অস্পষ্ট। খায়রুল মিয়া এই সমস্যা জানে বলেই প্রায় সব বাক্যই সে 2-3 করে বলে। আলমদিনা রেস্টুরেন্টে মুহিব দীর্ঘদিন ধরে চা খাচ্ছে। মানুষটার সঙ্গে মুহিবের ভালো খাতির আছে। খায়রুল নামের মানুষটার
পরিশ্রম করার ক্ষমতা এবং ব্যবসা বুদ্ধি দেখে সে মুগ্ধ। ছাপড়া ঘর দিয়ে টি স্টল শুরু করেছিল, তখন নিজেই সে চা বানাতো। আজ সেই টি স্টল হুলুস্থুল ব্যাপার হয়েছে। বিরাট সাইনবোর্ড, দি আল মদিনা রেস্টুরেন্ট। দুপুরে এই রেস্টুরেন্টে সিট পাওয়া কঠিন ব্যাপার। আলমদিনার মুড়িঘণ্ট এবং গুরু ভুনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পাশের ঘরটাও খায়রুল মিয়া নিয়ে নিয়েছে। সেখানে বসেছে টেলিফোনের দোকান, টিএনটি এবং মোবাইল লাইন। সস্তায় দেশে বিদেশে টেলিফোনের সুযোগ। এর সঙ্গে জিরক্স মেশিন আছে, স্টেশনারি জিনিসপত্র, বই খাতা, পেন্সিলও পাওয়া যায়। খায়রুল মিয়ার রেস্টুরেন্ট যেমন চালু, এই দোকানটাও সেরকমই চালু। এখন খায়রুল মিয়ার মাথায় ঢুকেছে শাড়ির দোকান। বেইলি রোডে সে একটা শাড়ির দোকান দিতে চায়। খায়রুল বলল, ভাইজানের চোখে কি হয়েছে? মহিব বলল, জানি না। পোকায় কামড় দিছে? পোকামাকড় কামড়ে দিছে? দিতে পারে। ওষুধপত্র কিছু দিছেন? দেইনি। ব্যথা আছে? ব্যথা? মুহিব জবাব দিল না। চোখ প্রসঙ্গে এত কথা বলতে তার ইচ্ছে করছে না। খায়রুল তার দিকে ঝুঁকে এসে বলল, শাড়ির দোকানটা নিয়ে চিন্তা দিচ্ছেন? শাড়ির দোকানটা নিয়ে চিন্তা নিছেন কোনো চিন্তা? কি চিন্তা নেব? আপনাকে কি বলেছি, পুরোটা আপনার হাতে দিয়ে দিব। ক্যাপিটাল আমার, ব্যবসা আপনার। মাসের শেষে হিসাব নিকাশ হবে। আরে দূর দূর। দৌড় দৌড় কি জন্যে? ব্যবসা কি খারাপ জিনিস? আমাদের নবীজি কি ব্যবসা করেন নাই ব্যবসা আমাদের নবীজি? মুহিব বিরক্ত গলায় বলল, নবীজি শাড়ির দোকান দেন নাই। মেয়েরা আসবে, গায়ের উপর শাড়ি ফেলে দেখাতে হবে। শাড়ি গায়ে দিলে কেমন লাগবে? 300 শাড়ি নামাবে, কচলায় কচলায় দেখবে, তারপর না কিনে চলে যাবে পাশের দোকানে। আমি এর মধ্যে নাই। ভাইজান, এইগুলা তো আপনি করবেন না, কর্মচারী এইগুলা করবে। আমি কি করব? আপনি ক্যাশ দেখবেন, ব্যবসা দেখবেন। আমি ক্যাশ বাক্সের সামনে বসে টাকা গুনব? ভুলে যান। ফট করে না বলা ঠিক না ভাইজান। চিন্তা করেন, চিন্তার প্রয়োজন আছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। দোকান শুরু করতে আমার দেরি আছে, আরো 2-3 মাস লাগবে। আপনি চিন্তা করেন। আপনাকে তো আমি কর্মচারী হতে বলিতেছি না, আমি ব্যবসার শেয়ার দিব। চুপ করেন তো দেখি। ফ্যাঁস করে অনেক কথা বলে ফেলেছেন। আরো কথা বললে গলা পুরোপুরি অফ হয়ে যাবে। নিঃশব্দে চা খান। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি। কথা বললে আমার ডিস্টার্ব হবে, সিদ্ধান্ত নিতে পারবো না। কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত সেটা আপনার জানার দরকার নেই। আপনার শাড়ির দোকান বিষয়ক সিদ্ধান্ত না, ব্যক্তিগত ব্যাপার। আমি কি আপনার সামনে থেকে চলে যাব ভাইজান? যান, চলে যান। খায়রুল মিয়া উঠে গেল। হাসান ঘড়ির দিকে তাকালো। সকাল 9:30 বাজে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিতে হবে, হাতে সময় নেই। সিদ্ধান্ত 1, ইলিশ মাছ কেনার জন্য নিউ মার্কেটে যাওয়া যাবে না। ইলিশ মাছ কিনতে গেলে যথাসময়ে
চাকরির ইন্টারভিউতে হাজির হওয়া যাবে না। সিদ্ধান্ত 2, ইলিশ মাছ কাউকে দিয়ে কেনাতে হবে। দায়িত্বটা দিতে হবে খায়রুল মিয়াকে। এই লোকটি নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে। সিদ্ধান্ত 3, যেহেতু মাছ কিনতে যাওয়া হচ্ছে না, হাতে সময় আছে। এই সময়টা আনন্দে কাটানোর ব্যবস্থা করতে হবে। টেলিফোনে নোরার সঙ্গে কথা বলা যায়। তার একটা বিপদ অবশ্যই আছে, নোরা বলে বসতে পারে, কি করছো, এক্ষুনি চলে আসো তো। নোরা বললে অবশ্যই সব ফেলে দিয়ে চলে যেতে হবে। ইন্টারভিউ দেওয়া হবে না। তখন মনে হবে কিসের ইন্টারভিউ, কিসের কি। মুহিব ভুরু কুঁচকে আছে। সে যে গভীর চিন্তায় ডুবে আছে, এটা তার লক্ষণ। তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ধুকধুক শব্দ নিশ্চয়ই সারাক্ষণই তার বুকে হচ্ছে, কিন্তু সে শুনতে পায় শুধু যখন তার ভুরু কুঁচকে থাকে। ব্যাপারটা কি শুধু তার একার ক্ষেত্রে ঘটে, নাকি সবার ক্ষেত্রে ঘটে? দি আল মদিনা রেস্টুরেন্টের মালিক খায়রুল মিয়ার বুকও কি গভীর চিন্তার সময় ধুকপুক করে? খায়রুল মিয়া তার পাশে রাখা চিলমচিতে পানের পিক ফেলতে ফেলতে বলল, ডিমওয়ালা ইলিশ কিনবেন কি জন্যে? ডিমওয়ালা ইলিশে স্বাদ হবে না। মুহিব বলল, স্বাদের দরকার নেই, আমার দরকার ডিম। বড় ভাইজানের খায়েশ হয়েছে, ইলিশ মাছের ডিম খাবেন। তাহলে এক কাজ করি, ধূপখোলার বাজারে ইলিশ মাছের ডিম আলাদা বিক্রি হয়, সেখান থেকে ডিম কিনে আনি, আর আলাদা একটা ডিম ছাড়া ইলিশ কিনি। ডিম আলাদা, মাছ আলাদা। যা ইচ্ছে করেন, শুধু মনে রাখবেন সকাল সকাল বাজার পৌঁছাতে হবে। লিস্টে যা যা লেখা আছে সব যেন হয়ে যায়। আরেকটা কথা, আমার সঙ্গে কথা বলার সময় 2-3 করে কিছু বলবেন না, শুধু শুধু সময় নষ্ট। আমি আপনার ঠোঁট নাড়া দেখেই বুঝতে পারি কি বলছেন। আপনি যান কই? আমি কোথায় যাই তা দিয়ে আপনার কোনো দরকার নেই। যা করতে বলছি করেন। কাঁচা সুপারি দিয়ে একটা পান খাবেন, হার্টের জন্য ভালো। পান খাবো না, আমার হার্টের ট্রিটমেন্টের প্রয়োজন নেই। হার্ট ভালো আছে, বকরিলাদির ট্রিটমেন্ট চলছে। খায়রুল মিয়া গলা নামিয়ে বলল, ভাইজান, আজ সন্ধ্যার পর কি কোনো কাজ আছে? কেন? আমি যে ফ্ল্যাটটা কিনলাম, আপনাকে দেখাতাম, মনে খায়েশ ছিল। দেখি যদি সময় করতে পারি। ফার্নিচার কিনি নাই, আপনাকে সাথে নিয়ে কিনবো। আমাকে সাথে নিয়ে কিনবেন কেন? কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বুঝবো না। বুঝেন না ভাইজান, আমি পথের কাঙাল ছিলাম। 50 টাকা ভাড়ার বস্তির ছাপড়ায় থাকতাম। এখন পয়সা হয়েছে, কিন্তু মনের কাঙাল ভাব দূর হয় নাই। দেখি যদি সময় করতে পারি। খুব খুশি হব ভাইজান। রাতে আমার সাথে খানা খাবেন। কি খাবেন বলেন? খিচুড়ি আর মুরগি ঝাল ফ্রাই করি। মুরগি ঝাল ফ্রাই মজনু বাবুর্চিকে দিয়ে করাবো। একবার খেলে বাকি জীবন আর ভুলতে পারবেন না। বলি মজনু বাবুর্চিকে, বলি ভাইজান, বলি। মুহিব প্রশ্নের জবাব না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। এখানে থাকা মানেই খায়রুল মিয়ার বকবকানি শোনা। সে বকবক করেই যেতে থাকবে। অতি ব্যস্ত মানুষদের বকবক করার স্বভাব থাকে না, এই লোকটার আছে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তারপরেও
সে কথা বলতেই থাকে।